ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে 2024-2025 বাজেটের খবর। চলতি বাজেটে বিনিয়োগে গতি এনে শোভন কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অর্থমন্ত্রী, কিন্তু খুব বেশি সাফল্য নেই গেল 10 মাসে। জিডিপির অনুপাতে মোট বিনিয়োগ আটকে আছে 31%। অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বেকারের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বাজেটে এসব বিষয়ে থাকতে হবে সুনির্দিষ্ট পদক্ষেপ। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন সবুজ হোসেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের 2500-এ প্রস্তুত হচ্ছে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগের এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে বিনিয়োগ আশা করা হচ্ছে অন্তত $150 কোটি। তবে বছরভিত্তিক পরিকল্পনা অনুযায়ী ওই বিনিয়োগ টানতে খুব বেশি এগোতে পারেনি এই অঞ্চল। বেজার হিসাবে চলতি অর্থবছরে প্রস্তাব দিয়েছে মাত্র 5টি প্রতিষ্ঠান, যদিও পরিকল্পনায় ছিল আরও বেশি, অন্তত 10টি। 2500-এর মতো প্রায় 34,000 একর জমি নিয়ে পরিপূর্ণ বাস্তবায়নের পথে বঙ্গবন্ধু শিল্পনগর, যেখানে এরই মধ্যে উৎপাদনে গেছে 10টি প্রতিষ্ঠান। তবে 2023-24 অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রত্যাশার তুলনায় কম, মাত্র 6টি। বেজা মনে করছে ব্যবসা ও বিনিয়োগের সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত উন্নতি না হয় সেই প্রতিফলন পড়ছে সবখানে। ব্যবসা শুধু তো বেজায় পরিবেশ নিশ্চিত করে না, আরও অনেক সরকারি সংস্থা হয়েছে, এনবিআর, তারপরে আরও অনেক বিভিন্ন প্রকার সরকারি পোর্ট, তা যে কাজগুলি করে তা তাদের মনোনীত করে। সবশেষ বাজেটে দেশে বিনিয়োগ বাড়িয়ে শোভন কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অর্থমন্ত্রী, কিন্তু সেই লক্ষ্যে খুব বেশি এগোনো যায়নি এই 10 মাসে। যেমন জিডিপির হিসাবের প্রাথমিক তথ্য অনুযায়ী বেসরকারি বিনিয়োগ হয়েছে 23.5%। গেল 5 বছরের গড় হিসাবে যা আটকে আছে 24%-এর মধ্যে। অথচ মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামো অনুযায়ী এই হার নেয়ার লক্ষ্য ছিল প্রায় 27%। অর্থনৈতিক অঞ্চল তৈরি করার দুটো কাজ সহজে হয়ে যাবে, জমি দখল করা এবং সেখানে হয়তো গ্যাস বিদ্যুতের কিছু কানেকশন তৈরি করা, প্লট তৈরি করা। কিন্তু মূল কথা তো হচ্ছে সেই জায়গায় উদ্যোক্তা এসে তার টাকা ঢালবেন, এবং সেটা বিদেশি উদ্যোক্তা এবং দেশি উদ্যোক্তা। সেটা খালি ইনফ্রাস্ট্রাকচার এবং জমির উপর নির্ভর করে না, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, সারা দেশে বিনিয়োগ আবহাওয়া অনুকূল কিনা। বাজেটে কর্মসংস্থান বাড়ানোর ঘোষণা ছিল সরকারের, কিন্তু বিবিএস প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বেকারের সংখ্যা। প্রত্যাশিত গতি আসেনি শোভন কর্মসংস্থানেও। চলতি বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের যে প্রত্যাশা ছিল সরকারের, তা পুরোপুরি অর্জন না হওয়ার বড় কারণ অনুকূল পরিবেশের ঘাটতি। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে এটি নিশ্চিত করা গেলে সম্ভাবনা ধরা দিবে বাস্তব রূপে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। রাকিব হোসেন, চ্যানেল 24, 2500, নারায়ণগঞ্জ। 28টি নিত্যপণ্যের উৎসে কর কমানোর সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে না বাজারে, বরং আমদানি শুল্কসহ অন্যান্য কর কমানো গেলে দাম কমতে পারে কিছুটা, এমন মত ব্যবসায়ী ও বিশ্লেষকদের। তাদের মতে বাজার ঠিক রাখতে করের বদলে নজর দিতে হবে ব্যবস্থাপনায়। মইনুল হাসানের রিপোর্ট। 6% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা অর্থ বছরের পুরো সময়টা ছিল 10%-এর কাছাকাছি, আর খাদ্য মূল্যস্ফীতির হিসেবে যা আরও খানিকটা বেশি। লাগামহীন নিত্যপণ্যের দামের ভারে নাকাল সাধারণের, তাই খেয়ে পড়ে বেঁচে থাকার দাবিটাই আসছে বারবার। কোনো জিনিসের শর্টেজ নাই, ওই সিন্ডিকেটের কারসাজি আর হলো গভর্নমেন্টের ব্যর্থতা। যাদের কাছে পয়সা আছে ওরা ভালো জিনিস কিনছে, যাদের কাছে নেই ওদের একটু কষ্টই হচ্ছে। আল্লাহর হস্তে আপনারা বাজার মনিটর করেন, আমাদেরকে রক্ষা করেন, মানুষকে বাঁচান। আসছে বাজেটে তাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার বিষয়টি। ভোজ্য তেল, চিনি, চাল, ডাল, আটা, ময়দা সহ 28টি নিত্যপণ্যের উৎসে কর 2 থেকে 1% কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, যার প্রতিফলন আসতে পারে নতুন বাজেটে।
তবে উৎসে কর অর্ধেক করার ফলে পণ্যের দর খুব একটা কমবে না বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে তাই অতিরিক্ত আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর আহ্বান তাদের। ইনডাইরেক্টলি আসবে, কারণ ওই যে আমি যে অতিরিক্ত করটা দিই, উৎসে কর দিতে যে বছরের শেষে যে অ্যাসেসমেন্ট হইলো তার চেয়ে ডাবল বা 50%, 100%, 200% যে বেশি ট্যাক্স দিয়ে রাখলাম, এটাতে আমি সাথে সাথে পাচ্ছি না। ভোক্তা পর্যায়ের দামের উপরে বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র এআইটি থেকে পড়বে না। ভোক্তা পর্যায়ে যে দাম তার 20 থেকে 30% পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন ধরনের ট্যাক্সের কারণে লোড হচ্ছে। ভোক্তা পর্যায়ে যদি দাম কমাতে হয় তাহলে আসলে এই শুল্কগুলো কমাতে হবে। যদিও সরকারের এ ধরনের উদ্যোগ ভালো, তবে কর কমানোর প্রভাব ভোক্তা পর্যায়ে খুব একটা পড়ে না বলে মত বিশেষজ্ঞদের। স্বল্প মেয়াদী নয়, দাম নিয়ন্ত্রণে তাই খুঁজতে হবে টেকসই সমাধান। পাশাপাশি বাজার ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার বিকল্প নেই বলেও মত তাদের। ওখানে রেভিনিউটা মাফ করে দিলেন, তাহলে আমার একটা পথ তো পেতে হবে, আইদার উন্নয়ন পেতে হবে অথবা আমার ওই জিনিসের দামের উপরে সাশ্রয় পেতে হবে, সেটা তো পাচ্ছি না। অর্থাৎ এখানে ম্যানেজমেন্টের প্রশ্ন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার স্বচ্ছতার প্রশ্ন। ডিউটি কমিয়ে দিলে যারা আমদানিকারক তাদের আমদানি ব্যয় কমে, কিন্তু বাজারে যেহেতু ভোক্তা পর্যায়ে মূল্য তেমন একটা পড়ে না, তা আসলে সেই সুবিধাটুকু আসলে আমদানিকারক পর্যায়েই থেকে যায়। সুতরাং এই যে 28টি পণ্যের ক্ষেত্রে উৎসে কর কমানো বা অন্যান্য শুল্ক কমানোর যে উদ্যোগ, প্রকারান্তরে এটা আমদানিকারকের জন্য সুবিধা হবে দুর্ভাগ্যজনকভাবে, এবং ভোক্তা সেই অর্থে খুব বেশি সুবিধা পাবে না। আসছে বাজেটে 2.5 কেজি পর্যন্ত ওজনের প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে 30% কর হার কমানোর পরিকল্পনাও করছে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বিশ্বজনীন প্রতিযোগিতায় মিলছে না তৈরি পোশাকের প্রত্যাশিত দাম, কমছে রপ্তানি, বেড়েছে উৎপাদন খরচও। তাই পোশাক খাতের সুরক্ষায় আরও 5 বছর নগদ সহায়তা অব্যাহত রাখার দাবি বিজিএমই এর। গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। বিদেশি মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে সামনে টেনে নিতে এখনও বড় ভূমিকা পোশাক খাতের, যার প্রসারে নানান সরকারি সুবিধাও পেয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে এসবের বড় অংশই উঠে যাবে উন্নয়নশীল দেশের রূপান্তরের পর। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেসব ভাবনার নানান দিকই উঠে এলো এদিনের অনুষ্ঠানে। বলা হয় বাড়ছে বিশ্বজনীন প্রতিযোগিতা, মিলছে না প্রত্যাশিত দাম। আবার গেল 10 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 5%, যা আগের বছরের একই সময়ে ছিল 9। কারখানায় মজুরি আর সার্বিক উৎপাদন খরচও বেড়েছে 50% করে। কিন্তু বিজনেসের প্রাইস কি আছে, এটা কত দূর এটা করে কত দূর করা যাবে কি অবস্থায়, সেটা হলো সবচেয়ে বড়। এই একটা সেক্টর কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে গত 5 দশক ধরে এগিয়ে নিয়ে আসতেছে। একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে, একটি জাহাজ আসতে কয়দিন লাগে, রিলিজ হইতে কয়দিন লাগে। এখন সময় আসছে গ্লোবালি, ইন্টারন্যাশনালি এই ধরনের কম্পারিজনের জন্য। সরকার অত্যন্ত বিচক্ষণের সাথে পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের নতুন সভাপতি। দাবি জানান আরও 5 বছর নগদ সরকারি সহায়তার। বলেন কমাতে হবে হয়রানিমুক্ত কর ব্যবস্থার প্রবর্তন আর ব্যবসা বান্ধব পরিবেশের দাবিও তুলেন তিনি। এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা পোশাক রপ্তানি বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় গতি বাড়ানো আর কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের গুরুত্বও উঠে আসে এদিনের অনুষ্ঠানে। পরিবেশ বান্ধব কারখানা তৈরি, শিল্পের সক্ষমতা বৃদ্ধি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। শিল্প বিনিয়োগ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। ক্ষমতাবানদের রাজনৈতিক ছত্রছায়ায় দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। অর্থনৈতিক সংকট নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম। বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো কালেই বর্তমান সময়ের মতো অর্থনৈতিক বৈষম্য ছিল না। জানান দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থার পেছনে অপ্রয়োজনীয় মেগা প্রকল্পই দায়ী। এ সময় ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে বলা হয় আগামীতে অর্থনীতিকে আরও বিপদে ফেলতে পারে এই পদক্ষেপ।
অনুষ্ঠানে আসছে বাজেটে গণমানুষের জন্য কল্যাণকর উদ্যোগের আশা ব্যক্ত করেন বক্তারা। এই যে বিপর্যস্ত অবস্থা, সেগুলোর পেছনে যে এই অপ্রয়োজনীয় প্রকল্পের যে অবদান, সেটা আমি আমার ওখানে উল্লেখ করেছি। ইটস এন অলিগার্কি অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড এ ফিউ সুপার রিচ ইন্ডিভিজুয়ালস। বাড়তি কর, এই বাড়তি কর জনগণকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে, সংসার চলে না মানুষের। গাজীপুরের মাওনায় হামিম স্পিনিং মিলসে যুক্ত হলো তুলা থেকে সুতা তৈরির অত্যাধুনিক মেশিনারি রোটর ইউনিট। আনুষ্ঠানিকভাবে কারখানাটির উদ্বোধন করেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ। এ সময় পোশাক খাতের একাধিক বিদেশি ক্রেতাকে সঙ্গে নিয়ে কারখানাটি পরিদর্শন করেন তিনি। কারখানাটির দৈনিক সুতা উৎপাদন সক্ষমতা ৪৫ টনেরও বেশি। এতে সরাসরি কাজের সুযোগ পাবেন অন্তত ১০০০ খানেক মানুষ। প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন সহযোগী ছিল HSBC ব্যাংক। এ নিয়ে পোশাক শিল্পে হামিম গ্রুপের কারখানার সংখ্যা দাঁড়ালো ২৯টি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24 এর নিচ্ছে আবারও বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকবেন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ ব্যবহৃত হচ্ছে খাবার প্রক্রিয়াজাতকরণ ও শিল্প কারখানায়, যে কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে বাড়ছে লবণ উৎপাদনের পরিমাণও, যাতে এগিয়ে আছে চীন। গেল বছরেই দেশটিতে উৎপাদন হয় প্রায় 53 মিলিয়ন টন লবণ, আর বৈশ্বিক লবণের বাজারের পরিমাণ ছিল $34 বিলিয়ন। ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বৈশ্বিক লবণের বাজার গিয়ে ঠেকবে প্রায় $49 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সুস্বাদু খাবারের পূর্বশর্ত পরিমিত লবণ। রান্নার কাজের পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও শিল্প প্রক্রিয়াতেও রয়েছে লবণের পর্যাপ্ত ব্যবহার, রয়েছে বাণিজ্যিক গুরুত্ব। 2022 সালে বিশ্বব্যাপী লবণের বাজারের পরিমাণ ছিল $32 বিলিয়ন। বছর ব্যবধানে যা বেড়ে দাঁড়িয়েছে $34 বিলিয়নে। বাজারের এই প্রবৃদ্ধি বলছে 2030 সালের মধ্যে যা গিয়ে ঠেকবে $50 বিলিয়ন। সাগরের নীল জল লবণের বড় উৎস। বর্তমানে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় চীনে, যা বৈশ্বিক উৎপাদনের 20%। কেবল গেল বছরে দেশটিতে উৎপাদন হয়েছে প্রায় 53 মিলিয়ন টন লবণ। তবে উৎপাদনের শীর্ষ হলেও প্রতি বছরই নিজ দেশের চাহিদা পূরণে ব্যর্থ হয় দেশটি। বছরে $550 মিলিয়ন লবণ আমদানি করে বেইজিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ উৎপাদনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির 16টি রাজ্যে 63টি প্ল্যান্টে উৎপাদন হয় লবণ, যেখান থেকে যোগান আসে দেশটির 95%। গেল বছর গুরুত্বপূর্ণ এই খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ ছিল 42 মিলিয়ন টন, যা মোট উৎপাদনের 15%। দেশটির হাইওয়ে ডিআইসিং, রাসায়নিক উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করা হয় এই পণ্য, যার জন্য প্রতি বছর প্রয়োজন হয় 48 মিলিয়ন টন লবণের। নিজেদের ব্যবহারে 2022 সালেও $816 মিলিয়ন লবণ আমদানি করে আমেরিকা। লবণ উৎপাদনের দিক থেকে তৃতীয় অবস্থান ভারতের। সাগর তীরবর্তী দেশে লবণ উৎপাদনের পরিমাণ 30 মিলিয়ন মেট্রিক টন। তালিকায় এর পরেই আছে জার্মানি, কানাডা ও মেক্সিকোর নাম। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।